আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালোই আছো। আজকে তোমাদেরকে আমি অষ্টম অধ্যায় অনুশীলনী ৮ তত্ত্ব উপাত্ত ধারণা দেওয়ার চেষ্টা করব। তাহলে লক্ষ্য করি সুপ্রিয় শিক্ষার্থী, বর্তমান সময়কে তথ্য প্রযুক্তির যুগ বলা হয়। যেমন আমরা এখানে লক্ষ্য করি বিশ্বের এই মহামারী পরিস্থিতিতে আমরা বাংলাদেশে প্রতিদিন কতজন করোনা ভাইরাসে মৃত্যুবরণ করেছে এবং কতজন সুস্থ হয়েছে তা তথ্যগুলি আমরা প্রতিনিয়ত পেয়ে যাচ্ছি। এরপরে লক্ষ্য করো পরিসংখ্যান, সংখ্যাভিত্তিক কোনো তথ্য বা ঘটনা হচ্ছে একটি পরিসংখ্যান, অথবা আমরা অন্যভাবে বলতে পারি পরিসংখ্যান হলো ব্যবহারিক গণিতের একটি শাখা, যা সংখ্যাত্মক তথ্য সংগ্রহ ও বিশ্লেষণে প্রয়োগ করা হয়। তাহলে এবার লক্ষ্য করি শিক্ষার্থী, তথ্য ও উপাত্ত কাকে বলে। প্রথমে আসি আমরা তথ্য। বিভিন্ন বিষয় বা ঘটনা সংখ্যাসূচকই হলো তথ্য। এরপরে আসে আমরা উপাত্ত। তাহলে উপাত্ত তথ্য বা ঘটনা নির্দেশক সংখ্যাগুলো হচ্ছে পরিসংখ্যানের উপাত্ত, অথবা আমরা উপাত্তের সংজ্ঞা দিতে পারি সংখ্যার মাধ্যমে প্রকাশিত তথ্যকে উপাত্ত বলে। বিন্যস্ত উপাত্ত। বিন্যস্ত উপাত্ত হচ্ছে মানের অধক্রমে বা ঊর্ধ্বক্রমে সাজানো। যেমন আমরা উদাহরণের সাহায্যে লক্ষ্য করি 9, 8, 7, 6, 5, 4, 3, 2। এটা হচ্ছে আমাদের অধক্রম। এরপরে আসি 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এটা হচ্ছে ঊর্ধ্বক্রম। অর্থাৎ আমরা বলতে পারি বড় থেকে ছোট, আর ঊর্ধ্বক্রম বলতে পারি ছোট থেকে বড়। তাহলে লক্ষ্য করি বিন্যস্ত উপাত্ত হচ্ছে সাজানো 9, 8, 7, 6, 5, 4, 3, 2। তদ্রূপ 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এরপরে আমরা আসি অবিন্যস্ত উপাত্ত। অবিন্যস্ত উপাত্ত হচ্ছে এলোমেলো ভাবে। তা লক্ষ্য করি যেমন 9, 7, 4, 8, 5। তাহলে এটা হচ্ছে কি অবিন্যস্ত উপাত্ত। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা
বিন্যস্ত উপাত্ত এবং অবিন্যস্ত উপাত্ত অবশ্যই বুঝতে পেরেছ। গড় সংগৃহীত উপাত্তসমূহের সমষ্টিকে উপাত্তসমূহের সংখ্যা দিয়ে ভাগ করে গড় পাওয়া যায়। অর্থাৎ গড়ের সূত্র আমরা লিখতে পারি গড় সমান উপাত্তসমূহের সমষ্টি ভাগ উপাত্তসমূহের সংখ্যা। যেমন আমরা উদাহরণের মাধ্যমে লক্ষ্য করি, যেমন 10, 20, 15, 12 এর গড় নির্ণয় করো। তাহলে আমরা লক্ষ্য করি উপাত্ত সময়ের সমষ্টি, এখানে উপাত্ত 10 যোগ 20 যোগ 15 যোগ 12, তাহলে উপাত্ত সময়ের সমষ্টি হবে আমাদের কত লক্ষ্য করি সুপ্রিয় শিক্ষার্থী, হচ্ছে 10 যোগ 20 যোগ 15 যোগ 12 সমান হচ্ছে 57। এখন লক্ষ্য করি উপাত্ত সময়ের সংখ্যা, তার সংখ্যা হচ্ছে 1, 2, 3, 4। উপাত্ত সময়ের সংখ্যা হচ্ছে 4। তাহলে কি দাঁড়াচ্ছে, উপাত্ত সময়ের সমষ্টি হচ্ছে আমাদের 57 আর উপাত্ত সময়ের সংখ্যা হচ্ছে 4। তাহলে 57/4, 57কে আমরা 57/4 সমান হচ্ছে 14.25। দশমিকের পরে সংখ্যাগুলিকে ভেঙে বলতে হবে। আবার লক্ষ্য করি সুপ্রিয় শিক্ষার্থী, এই গড়ের সূত্র যদি আমাদের জানা থাকে তাহলে আমরা গড় অঙ্ক সহজেই করতে পারবো। তাহলে আমরা বলতে পারি উপাত্ত সময়ের সমষ্টি, অর্থাৎ রাশি সময়ের সমষ্টি, রাশি 1, 2, 3, 4, চারটা রাশির সমষ্টি হচ্ছে আমাদের 57 আর রাশি হচ্ছে আমাদের 4টি। রাশি সময়ের সমষ্টি ভাগ রাশির সংখ্যা সমান হচ্ছে গড়। তাহলে লক্ষ্য করি সুপ্রিয় শিক্ষার্থী, একটি অঙ্ক দিয়ে আমরা শুরু করি। লক্ষ্য করি তোমাদের শ্রেণীর 10 জন শিক্ষার্থীর গণিতের প্রাপ্ত নম্বর হচ্ছে 30, 40, 35, 50, 60, 70, 65, 75, 70, 30। তাহলে প্রথমে আসো আমাদের খ, এই উপাত্তগুলি কি বিন্যস্ত উপাত্ত? তাহলে আমরা বলবো সেটা বিন্যস্ত উপাত্ত নয়, কাজেই মানের ক্রমানুসারে সেটা সাজানো নয়, সেটাকে বলবো আমরা অবিন্যস্ত উপাত্ত। 2 আমরা আসি, উপাত্তগুলি অবিন্যস্ত হলে বিন্যস্ত করো। আমরা মানের ক্রমানুসারে সাজিয়ে ফেলব। প্রথম আমরা লিখি বিন্যস্ত 30, এরপরে লক্ষ্য করি 30, এরপরে হচ্ছে 35, 35 বড় সংখ্যা হচ্ছে 40, 40 বড় সংখ্যা হচ্ছে 50, 50 বড় সংখ্যা হচ্ছে 60, 60 চেয়ে বড় সংখ্যা হচ্ছে 65, 65 চেয়ে বড় সংখ্যা হচ্ছে 70, 70 চেয়ে বড় সংখ্যা হচ্ছে আবার 70, এরপরে হচ্ছে
75। তাহলে কতজন শিক্ষার্থী? 1 2 3 4 5 6 7 8 9 10, 10 জনের প্রাপ্ত নম্বর। তাহলে আমরা প্রথমে ঊর্ধ্বক্রম অনুসারে আমরা উপাত্তগুলিকে অবিন্যস্ত হলে সেটাকে আমরা করে ফেলছি কি বিন্যস্ত। এখন লক্ষ্য করি গতে আসি, উপাত্তগুলিকে মানের ঊর্ধ্বক্রম, এই হচ্ছে মানে ঊর্ধ্বক্রম অনুসারে আমরা সাজিয়ে ফেললাম। এটাকে অধক্রম অনুসারে চলে আসবে, এই সংখ্যাটা চলে আসবে আমাদের 75 70 70 65 60 50 40 35 30 30। এই হচ্ছে আমাদের ঊর্ধ্বক্রম, এই হচ্ছে ঊর্ধ্বক্রম, আর এই হচ্ছে আমাদের অধক্রম। এরপরে আসি গতে, তোমার শ্রেণীর 10 জনের গণিতে প্রাপ্ত নম্বরের গড় নির্ণয় করো। তাহলে আমরা জানি গড়ের সূত্র কি? রাশিগুলির সমষ্টি। এখানে কয়টা রাশি আছে সুপ্রিয় শিক্ষার্থী? 10টি। 10টি রাশির যোগফল, আর রাশির সংখ্যা হচ্ছে 10। রাশিগুলির সমষ্টি ভাগ রাশির সংখ্যা। তাহলে আমরা লক্ষ্য করি গড় নির্ণয় আমাদের হবে 30 যোগ 40 যোগ 35 যোগ 50 যোগ 60 যোগ 70 যোগ 65 যোগ 75 যোগ 70 যোগ 30 সমান হচ্ছে 525। গড় হচ্ছে রাশিগুলির সমষ্টি হচ্ছে আমাদের 525 ভাগ রাশির সংখ্যা, সংখ্যা হচ্ছে 10। তাহলে 10 দিয়ে ভাগ করে ফেলি, ভাগ 10 সমান হচ্ছে 52.5। সুতরাং আমরা লিখতে পারি নির্ণয় গড় হচ্ছে 52.5। তাহলে আসি সুপ্রিয় শিক্ষার্থী, এবার মধ্যক নির্ণয়ের পদ্ধতি আমরা জেনে নেই। তাহলে আসো মধ্যক। প্রদত্ত উপাত্তগুলিকে মানের ক্রমানুসারে, প্রদত্ত শব্দে এখানে বলতে আমরা বুঝি দেওয়া, প্রদত্ত উপাত্তগুলোকে মানের ক্রমানুসারে ঊর্ধ্বক্রম বা অধক্রমে সাজালে যে মান উপাত্তগুলিকে সমান 2 ভাগে ভাগ করে তাকে উপাত্তগুলোর মধ্যক বলা হয়। এখানে লক্ষ্য করি মধ্যক হচ্ছে ক্রমবিন্যস্ত উপাত্তের মধ্য পদের মান। উপাত্ত বেজোড় সংখ্যক হলে মধ্যক হবে মধ্যপদের মান, অথবা আমরা সূত্রের সাহায্যে লিখতে পারি উপাত্তের সংখ্যা বেজোড় হলে মধ্যক সমান সংখ্যাগুলোর সংখ্যা যোগ 1 ভাগ 2তম পদ। যেমন আমরা উদাহরণের সাহায্যে আমরা লক্ষ্য করি, এখানে লক্ষ্য করি 3 5 7 5 6 এর মধ্যক নির্ণয় করো। তাহলে আমরা মানের ক্রমানুসারে সাজিয়ে ফেলি। মানের ক্রমানুসারে 3 5 5
6 7। তাহলে লক্ষ্য করি 1 2 3 4 5 এখানে হচ্ছে বেজুর, তাহলে তার মধ্যপদ হবে 1 2 3 1 2 3। তাহলে এখানে মধ্যপদ হচ্ছে 5। তদ্রূপ আমরা যদি সূত্রের সাহায্যে প্রয়োগ করি সংখ্যাগুলির সংখ্যা, এখানে কয়টা সংখ্যা? 1 2 3 4 5। সূত্র প্রয়োগ করে আমরা মধ্যক সমান সংখ্যাগুলোর সংখ্যা হচ্ছে 1 2 3 4 5, 5 যোগ 1 ভাগ 2তম পদ, 2তম পদ সমান 5 আর 1 6, 2 3 দুগুণে 6, তাহলে সমান 3তম পদ। তার লক্ষ্য করি সুপ্রিয় শিক্ষার্থী, এখানে আমাদের মধ্যক 1 2 3তম পদ হচ্ছে কত? 5। সুতরাং আমরা সূত্রের সাহায্য প্রয়োগ করে আমরা মধ্যক নির্ণয় করতে পারব। এরপর লক্ষ্য করি সুপ্রিয় শিক্ষার্থী, উপাত্ত জোড় সংখ্যক হলে মধ্যক হবে মাঝখানের পদ দুইটির গড়, অথবা যদি সূত্র প্রয়োগ করে যদি আমরা মধ্যক নির্ণয় করতে চাই তাহলে হবে উপাত্তের সংখ্যা জোড় হলে মধ্যক সমান মধ্যবর্তী দুইটি সংখ্যার সমষ্টি ভাগ 2। যেমন উদাহরণের সাহায্যে আমরা লক্ষ্য করি 3 5 8 7 9 10 এর মধ্যক নির্ণয় করো। তাহলে আমরা মানের ক্রমানুসারে সাজিয়ে ফেলি। 3 5, এরপরে হচ্ছে 7, এরপরে হচ্ছে 8 9 10। তাই লক্ষ্য করি 1 2 3 4 5 6 এখানে হচ্ছে জোড় সংখ্যা। তাই লক্ষ্য করো মধ্যবর্তী দুইটি সংখ্যার সমষ্টি 1 2 3 1 2 3 মধ্যবর্তী দুইটি সংখ্যার সমষ্টি। তাহলে মধ্যবর্তী দুইটি সংখ্যার সমষ্টি কত হচ্ছে? 7 যোগ 8 ভাগ হচ্ছে 2 সমান 15 ভাগ 2। 15কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, ভাগ 2 সমান 7.5। সুতরাং নির্ণয় মধ্যক হচ্ছে 7.5। তাহলে আমরা মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে জোড় এবং বেজোড় থাকলে কীভাবে মধ্যক নির্ণয় করতে হবে তা আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি। প্রচুরক উপাত্তের মধ্যে যে সংখ্যাটি সবচেয়ে বেশি বার তাকে প্রচুরক বলা হয়। আমাদের এখানে লক্ষণীয়, প্রচুরক নির্ণয়ের উপাত্তের জন্য মানগুলোকে অবশ্য কোনো নির্দিষ্ট ক্রম না সাজালেও চলে। যেমন আমরা লক্ষ্য করি 7 5 10 13 5 9 15 5 7। এখানে লক্ষ্য করি উপাত্তগুলির মধ্যে 5 সবচেয়ে বেশি বার দেখা যাচ্ছে। সুতরাং নির্ণয় প্রচুরক হবে 5। এখানে উপাত্ত গুলোর মধ্যে 5
সবচেয়ে বেশি বার অর্থাৎ 3 বার আছে। সুতরাং নির্ণয় প্রচুরক প্রচুরক 5। তাহলে আমরা প্রচুরক সম্পর্কেও ধারণা করতে পারলাম। লক্ষ্য করি সুপ্রিয় শিক্ষার্থী, কোনো স্কুলে ষষ্ঠ শ্রেণীতে অধ্যয়নরত 6 জন শিক্ষার্থীর উচ্চতা যথাক্রমে 140, 145, 150, 160, 150, 165। একে আমরা লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করব। আমরা এখানে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, এখানে ও এক্সকে আমরা ধরব ভুজ আর ও ওয়াইকে ধরব আমরা কুটি। এখানে লক্ষ্য করি ভুজের দিকে যাবে শিক্ষার্থীর সংখ্যা আর কুঠির দিকে যাবে উচ্চতা। তার লক্ষ্য করি শিক্ষার্থী কতজন, এখানে 6 জন। আমরা প্রতি 2 গড়কে 1 গড় ধরেছি। শিক্ষার্থী 1, শিক্ষার্থী 2, শিক্ষার্থী 3, শিক্ষার্থী 4, শিক্ষার্থী 5, শিক্ষার্থী 6। প্রথম শিক্ষার্থী উচ্চতা হচ্ছে 140, পরে 145, 150, 160, 150, 160। তাহলে আমরা ধরি শিক্ষার্থী হচ্ছে বুঝ, শিক্ষার্থী 1, তার উচ্চতা হচ্ছে 140। তাহলে 140 হচ্ছে আমাদের এই। এরপরে দ্বিতীয় শিক্ষার্থীর উচ্চতা হচ্ছে 145, দ্বিতীয় শিক্ষার্থী 145। এরপরে আসে আমাদের তৃতীয় শিক্ষার্থী 150, তৃতীয় শিক্ষার্থী 150। এরপরে আসি চতুর্থ শিক্ষার্থী 160, চতুর্থ শিক্ষার্থী হচ্ছে 100, উপরের দিকে 160। এর পরবর্তী শিক্ষার্থী 150, 5 নম্বর শিক্ষার্থী হচ্ছে 150। তাহলে 150 আসি, এ হইল আমাদের ভুজ, কুঠির দিকে যাব 150। এরপরে শিক্ষার্থী হচ্ছে 165, 6 নম্বর শিক্ষার্থী হচ্ছে 165। তাহলে আমাদের শেষ। এখন আমরা যোগ করে ফেলব। তাহলে হবে আমাদের এই 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 হচ্ছে আমাদের লেখো চিত্র। তাহলে আমাদের লক্ষ্য করি, যেহেতু এখানে শিক্ষার্থী নাই, এখানে আমাদের না দিলেও চলবে। এই হলো আমাদের লেখচিত্র। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তথ্য এবং উপাত্ত এই অধ্যায় 8 এবং অনুশীলনী 8 তোমরা ভালোভাবে বাসাতে তোমরা আয়ত্ত করবে, এই প্রত্যাশা, এই আশা রেখেই আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।